সুপ্রিয় শিক্ষার্থীরা, এই মুহূর্তে তোমরা যে যেখান থেকে আমাকে দেখছো সবারই সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। আজকের আমার এই ক্লাসটি হচ্ছে তোমার নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের 16.1 যে অনুশীলনী রয়েছে তার দ্বিতীয় ক্লাস। এর আগে আমি একটি ক্লাস নিয়েছি এই অনুশীলনের উপর। সেখানে হচ্ছে এই অনুশীলনীর যাবতীয় যেই সূত্র রয়েছে ত্রিভুজের ক্ষেত্রফল সংক্রান্ত, সেই সূত্রগুলো আমি প্রতিপাদন করে দেওয়ার চেষ্টা করে দিয়েছি আসলে। এবং হচ্ছে তার সাথে অনুশীলনে যে তিনটা গাণিতিক সমস্যা, প্রথম তিনটা 1 2 3, সেগুলো সলভ করে দিয়েছি। তোমরা নিশ্চয়ই দেখেছো সেই ক্লাসটি। যদি না দেখে থাকো তবে অবশ্যই দেখবা, নইলে আজকের এই ক্লাসটা বুঝতে একটু কষ্ট হবে। তো আমরা 4 থেকে শুরু করি। অনুশীলনী 16.1 এর 4 নাম্বার গাণিতিক সমস্যা থেকে সমাধান করা শুরু করি। তোমরা অবশ্যই বই নিয়ে বসবে, হ্যাঁ, বই ছাড়া বুঝতে কষ্ট হবে। তো 4 নম্বর গাণিতিক সমস্যাটা কি বলেছে, যে একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য 25 সেন্টিমিটার আর হচ্ছে 27 সেন্টিমিটার এবং পরিসীমা দেওয়া আছে 84 সেন্টিমিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। খুবই সহজ, একটা সিম্পল একটা প্রশ্ন। দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে আর হচ্ছে পরিসীমা দেওয়া আছে, তাহলে এটা থেকে ক্ষেত্রফল বের করতে হবে। দেখো তো, ত্রিভুজের ক্ষেত্রফল কি? তিনটা বাহুর যোগফল না? তিনটা বাহুর যোগফল হচ্ছে ক্ষেত্রফল। তার মধ্যে দুইটা দেওয়া আছে আর হচ্ছে পরিসীমা দেওয়া আছে। তুমি যদি পরিসীমা থেকে ওই দুইটা বাহু বিয়োগ করে দাও তাহলে তৃতীয় বাহু পাবা না। আর তিনটা বাহু যদি পেয়ে যাও, সেইখান থেকে ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র কিন্তু আমরা দেখেছি গত ক্লাসে, যে ত্রিভুজের তিনটা বাহু যদি এ বি সি হয় তাহলে আমরা ক্ষেত্রফল কিভাবে বের করি, যে √s * s - a * s - b * s - c, যেখানে s কি? s হচ্ছে অর্ধ পরিসীমা। তাহলে এই গাণিতিক সমস্যাটা আমাদের চিত্র না হলেও চলবে, আমরা মানে এটা এমনিতেই করে ফেলতে পারবো। হ্যাঁ, 4 নাম্বার কি লিখবা, যে ত্রিভুজটির পরিসীমা, যে ইনফরমেশন গুলো দেওয়া আছে সেগুলো লিখলেই হবে। ত্রিভুজটির পরিসীমা। আচ্ছা, ত্রিভুজের পরিসীমা আমি লিখে দিয়েছিলাম যে 2s। s হচ্ছে অর্ধ পরিসীমা, পরিসীমা হচ্ছে 2s, এবং সেইটা দেওয়া আছে আমাদের কত? 84 সেন্টিমিটার। 84 সেন্টিমিটার। তারপরে ত্রিভুজটির বাহুগুলো আমরা একবার লিখে ফেলবো, এই জন্য বাহুগুলো লিখেছি। যে এ, ধরি যে প্রথম বাহুটা এ, সেটা হচ্ছে 25 সেন্টিমিটার। দ্বিতীয় বাহু বি, সেটা হচ্ছে 27 সেন্টিমিটার। তৃতীয় বাহু সি, সেটা দেখো তো আমাদের 84 থেকে যদি আমরা এই দুইটা বাহু বিয়োগ করে দেই তাহলে বের হবে না? ঠিক আছে, 84 থেকে আমরা এই দুইটা বিয়োগ করে দেব। বিয়োগ করলে কত হয়? 84 থেকে এই দুইটা বিয়োগ করে দিবা, এই দুইটা যোগ করলে হয় 52। 52 84 থেকে যদি বিয়োগ করো তাহলে পাবা 32। তাহলে 32 সেন্টিমিটার হচ্ছে আরেকটা বাহু। তিনটা বাহু আমরা পেয়ে গেছি। আর এখানে পরিসীমা দেওয়া আছে, সেখান থেকে অর্ধ পরিসীমাটা বের করে নিবা। অর্ধ পরিসীমা দেখো, আমি আমার মতো করে লিখি, তোমরা ইচ্ছা করলে তোমাদের মতো করে লিখতে পারবা, কোনো ধারাবাধা নিয়ম নাই। ঠিক আছে, বেসিক সূত্রগুলো জানলেই এটা তুমি তোমাদের মতো করে কথাগুলো লিখতে পারবা। তবে কথাগুলো যাতে স্পষ্ট হয় এবং সঠিক ইনফরমেশন হয়। তো অর্ধ পরিসীমা s, সেটা কি? পরিসীমার অর্ধেক না? পরিসীমা হচ্ছে 84, 2 দিয়ে ভাগ করো তাহলে তুমি পেয়ে যাবা কি? অর্ধ পরিসীমা। এবং 2 দিয়ে ভাগ করলে কত হবে? 42 সেন্টিমিটার হবে। এবার ক্ষেত্রফল সিম্পল। তারপর লিখবা কি, যে অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল। এরপর আমি বাংলা কথা লিখবো না, তোমরা এটা নিজেদের মতো লিখে দিবা, আমি খালি অঙ্কগুলো সমাধান করে দেব। ত্রিভুজটির ক্ষেত্রফল এইখানে যেভাবে লিখছি তোমরা বাংলা কথাটা সেভাবে লেখার চেষ্টা করবা। পরবর্তী ম্যাথগুলোতে আমি বাংলা কথা পারদর্শী লিখবো না, কারণ লিখলে অনেক বড় হয়ে যায় ক্লাস। s - b ইনটু সূত্র কি? s - c। এত বর্গ একক, এপাশে জায়গা নাই, নিচে লিখে দেই। বর্গ সেন্টিমিটার, আসলে এখানে সবগুলো সেন্টিমিটার দেওয়া আছে। তারপর এই মানগুলো এদিকে সরাই লিখছি, হ্যাঁ, বুঝে নিও, ওই পাশে জায়গা নেই। তাহলে s মানে কি? 42 ইনটু কি? 42 মাইনাস প্রথম বাহু 25
তাহলে তারপরে কি 42 মাইনাস হচ্ছে 27, তারপরে হচ্ছে 42 মাইনাস হচ্ছে 32, এত বর্গ সেন্টিমিটার। এইবার এটার মান তুমি একেবারে ক্যালকুলেশনটা ক্যালকুলেটরে করে ফেলবা, আর ভেঙে ভেঙে করতে চাইলে করতে পারো। একবারে ক্যালকুলেটরে ইনপুট দিয়ে দিবা 42 ব্র্যাকেট 42 মাইনাস 25 ব্র্যাকেট ক্লোজ, আবার হচ্ছে 42 মাইনাস 27, আবার কি 42 মাইনাস হচ্ছে 32 ব্র্যাকেট ক্লোজ, এটা সেরকম। তারপরে आंसरকে আমরা রুট করে দিলাম, আসে কত 327.26 327.26 327.26 বর্গ সেন্টিমিটার। এখানে আরো কিছু ছিল দশমিকের পরে, তাহলে তোমরা অবশ্যই এখানে কিন্তু প্রায় লিখে দিবা, ঠিক আছে? প্রায় কথাটা অবশ্যই লিখতে হবে, হ্যাঁ? তাহলে এটা গেল আমাদের 4 নম্বর গাণিতিক সমস্যা। এরপর আমরা 5 দেখব যে 5 এ কি বলেছে। 5 এ আমাদের বলেছে যে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল হচ্ছে 6√3 বর্গমিটার বেড়ে যায়। একটা সমবাহু ত্রিভুজের কি প্রত্যেকটা বাহু সমান, এবং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমি প্রতিপাদন করে দিয়েছিলাম √3/4 a স্কয়ার। তাহলে এখানে বলছে যে একটা সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি 2 মিটার বাড়ে, তাহলে এর ক্ষেত্রফল হচ্ছে 6√3 বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা, এটার জন্য একটু চিত্র লাগবে। 5 নাম্বার আমরা শুরু করি এখান থেকে। তো চিত্রটা আমি এঁকে দিচ্ছি প্রথমেই। চিত্রটা একটু খেয়াল করো যে আমাদের সমবাহু ত্রিভুজ প্রত্যেকটা বাহু কি হবে? সমান হবে, হ্যাঁ? ছোট করে আঁকলাম। এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, এটার প্রত্যেকটা বাহু আমি ধরে নিলাম যে প্রত্যেকটা বাহু হচ্ছে a, সমবাহু ত্রিভুজ। এবার কি বলছে যে এই প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি 2 মিটার বাড়াও, আচ্ছা, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি 2 মিটার বাড়াও, তাহলে কি হবে? এই বাহু 2 মিটার বাড়বে, এটাও 2 মিটার বাড়বে, এটাও 2 মিটার বাড়বে। তার মানে নতুন যেই ত্রিভুজটা তৈরি হবে সেটাও সমবাহু ত্রিভুজ হবে না? দেখো খেয়াল করো যে নতুন যে ত্রিভুজটা, সেই ত্রিভুজটা ধরো যে এই যে 2 মিটার করে আমরা বাড়াই দিছি, 2 মিটার করে বাড়ানোর ফলে সেটা ধরো যে এরকম আকৃতি ধারণ করলো। তাহলে 2 মিটার বাড়ানোর ফলে ত্রিভুজটা যে তৈরি হয়েছে, সেই ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কি? a+2, সবগুলো a+2 বুঝছো? এখন বলছে যে এই বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়াইলে ক্ষেত্রফল হচ্ছে কিছু অংশ বেড়ে যাবে, কত? 6√3 বেড়ে যাবে, 6√3। তার মানে কি? তার মানে দেখো তো, এটা যদি বাড়াও, তাহলে বড় যেই ত্রিভুজের ক্ষেত্রফলটা, সেই বড় ত্রিভুজের ক্ষেত্রফল থেকে এই মাঝখানের ছোট ত্রিভুজের ক্ষেত্রফল যদি বাদ দাও, মানে কি ঘটনাটা? যে আমরা এই লাল বড় ত্রিভুজ থেকে এই কালো ত্রিভুজের ক্ষেত্রফল বাদ দিয়ে দিব। বাদ দিলে দেখো তো কোন অংশ থাকবে? এই যে আমাদের এই অংশ থাকবে না, এটা এমনি কালার করে দিলাম, তাহলে আমাদের এই অংশটা থাকবে না। বুঝতে পারছো? হ্যাঁ? আর সেই অংশটাই কি? সেই অংশটা হচ্ছে 6√3 বলে দেওয়া আছে, যে ক্ষেত্রফল হচ্ছে 6√3। তাহলে আমরা দেখো এখানে অঙ্কটা লিখবো কিভাবে? লিখবো যে মনে করি সমবাহু ত্রিভুজটির বাহু হচ্ছে a। দেখি মিটার বলছে নাকি? হ্যাঁ, বর্গ মিটার। তাহলে a মিটার হচ্ছে আমাদের সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য। তাহলে সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল কি হবে? √3/4 a স্কয়ার। এত বর্গ মিটার না? এত বর্গ মিটার। এই এটার উপরে লিখে দিই, এত বর্গ মিটার। হ্যাঁ, তোমরা বুঝবা, সমস্যা নেই। এটা হচ্ছে ওই ভিতরে কালো যে ত্রিভুজটা, সেটার ক্ষেত্রফল। এবার আসো যে 2 মিটার বৃদ্ধিতে
2 মিটার বৃদ্ধিতে বাহুর দৈর্ঘ্য কি হবে a প্লাস 2 মিটার হবে, আর 2 মিটার বৃদ্ধিতে ক্ষেত্রফল, কিসের ক্ষেত্রফল? ত্রিভুজের নিশ্চয়ই। ক্ষেত্রফল কি হবে √3/4। এবার কিন্তু বাহু আর এ না, বাহু কি a প্লাস 2, তার মানে বাহুর উপরে স্কয়ার হবে, তার মানে হচ্ছে a প্লাস 2 তার উপরে স্কয়ার হবে, এত বর্গমিটার। বুঝতে পারছো ঘটনা? খুবই সিম্পল। যখন বাহু ছিল a তখন ক্ষেত্রফল কি ছিল √3/4 a স্কয়ার, যখন বাহু হচ্ছে a প্লাস 2 তখন ক্ষেত্রফল হচ্ছে √3/4 a প্লাস 2 এর উপরে স্কয়ার। তাহলে এখন এই ক্ষেত্রফল থেকে এই ক্ষেত্রফল যদি আমরা বিয়োগ করি তাহলে কি পাবো? 6√3 পাবো না প্রশ্ন অনুসারে? তাহলে আমরা এটা প্রশ্ন মতে লিখে ফেলবো যে প্রশ্ন মতে এই যে বড় ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 a প্লাস 2 তার স্কয়ার মাইনাস হচ্ছে ছোট ত্রিভুজের ক্ষেত্রফল মানে √3/4 a স্কয়ার, এই দুইটা সমানই কত? 6√3। বোঝা গেছে? দেখো তো সবগুলো থেকে এই দুইটা থেকে √3/4 কমন নেওয়া যায় না? √3/4 কমন নিয়ে নিলাম। কমন নিলে কি থাকে? a প্লাস 2 এর স্কয়ার থাকে মাইনাস কি থাকে? a স্কয়ার থাকে, আর এই পাশে 6√3। এবার ক্যালকুলেশন আমি একটু শর্টকাটে করব। দেখো a প্লাস 2 এর হোল স্কয়ার, এগুলো আমি ওই পাশে নিয়ে যাব, এটা লিখি a প্লাস 2 এর হোল স্কয়ার, তাহলে কি সূত্র কি? a স্কয়ার প্লাস 2ab, 2 ইনটু a ইনটু 2, তার মানে কি 4a, 2ab প্লাস কি b স্কয়ার, b স্কয়ার মানে 2 স্কয়ার, সেটা কত হয় 4, আর এখানে তো একটা a স্কয়ার আছে, আর এটা ওই পাশে নিয়ে যাব। তাহলে 6√3 সেটা উপরে, তার সাথে গুণ হবে কত? 4, আর নিচে চলে আসবে কে? √3। বোঝা গেছে ব্যাপারটা? একটা লাইন স্কিপ করছি, হ্যাঁ, এই যে এটা লিখে ফেলছি আর এটা ওই পাশে নিয়ে গেছি। এবার দেখো যে আমাদের a স্কয়ার ফিনিশ কাটা যায়, কি থাকে? 4a প্লাস হচ্ছে 4, আর এই পাশে দেখো তো এটা কাটা যায় না, তাহলে কি থাকে? 6 আর 4 গুণ করলে 24। তারপর এইখান থেকে তুমি কি পাবা? যে 4a সমান 4 ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে না? 24 থেকে যদি 4 বিয়োগ করে দাও তাহলে কি হবে? 20 হবে। তার মানে আমরা আলটিমেটলি কি পেলাম? a সমান হচ্ছে 5। এই যে 4 ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে a হচ্ছে 5। আমাদের এইটাই চাইছে যে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো, তাহলে 5 এটাই आंसर। হ্যাঁ, এটাই आंसर। বুঝছো? ক্লিয়ার? ওকে, আমি মুছে ফেলবো এখন। হ্যাঁ, বোর্ডে জায়গা কম, মুছে ফেলবো, তার পরবর্তী অঙ্ক করব। তো আজকে হচ্ছে মাইক্রোফোন নাই, মাইক্রোফোন ছাড়া আজকে ক্লাস নিচ্ছি। সাউন্ড কোয়ালিটি হয়তো একটু খারাপ শোনা যাবে, নয়েজ আসতে পারে বিভিন্ন রকম বাইরে থেকে, এক্সটার্নাল যে সাউন্ড গুলো সেগুলো আসতে পারে, একটু মানিয়ে নিও। হ্যাঁ, একটু মানিয়ে নিও। মার্কারেরও সমস্যা, দেখো কালি আঠা আঠা হয়ে যাচ্ছে, অনেক ধরনের বাধা বিপত্তি একটা ক্লাসের মধ্যে। তো একমাত্র ধৈর্যশীলরা এই ক্লাসটা করতে পারবে, আর ধৈর্যশীল ব্যক্তি এই ক্লাস নিতে পারবে। আচ্ছা, একটু বুঝে নিও। এবার হচ্ছে আমাদের 6 নম্বর অধ্যায়, 6 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে? যে একটি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 26 মিটার, 28 মিটার এবং ক্ষেত্রফল হচ্ছে 182 বর্গমিটার। মানে একটা ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এবং ক্ষেত্রফল দেওয়া আছে, বাহুদের অন্তর্ভুক্ত কোণ বের করতে হবে। এটা আরো ছোট অঙ্ক, খুবই ছোট অঙ্ক এটা। দেখো দুইটা বাহু দেওয়া আছে আর ক্ষেত্রফল দেওয়া আছে, অন্তর্ভুক্ত কোণ। আমরা দুইটা বাহু এবং তার অন্তর্ভুক্ত কোণ যদি থিটা হয়, আমরা ক্ষেত্রফল দেখেছিলাম না যে হাফ অফ এবি সাইন থিটা, সেই সূত্র দিয়ে আমরা করব এটা। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমাদের 6 নাম্বার। কি লিখবা? যে 6 নম্বর অঙ্কটা লিখবা যে আমাদের ঠিক আছে,
6 নাম্বারটা খেয়াল করো, 6 নাম্বারটা আমরা কি লিখবো যে ত্রিভুজের আমাদের কি কি দেওয়া আছে, দুইটা বাহু দেওয়া আছে আর হচ্ছে ক্ষেত্রফল দেওয়া আছে। লিখবা যে ত্রিভুজটির একটি বাহু a সমান 26 মিটার নাকি সেন্টিমিটার, মিটার 26 মিটার, অপর বাহু b সমান হচ্ছে 28 মিটার। তারপরে ধরে নিবা যে ধরি বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ, বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ সেটা হচ্ছে থিটা। বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ আমরা থিটা ধরে নিলাম, ঠিক আছে? অন্তর্ভুক্ত কোণ হচ্ছে থিটা। তাহলে আমাদের সূত্র প্রশ্ন মতে লিখে ফেলতে পারবো সরাসরি, যে প্রশ্ন মতে আমরা কি জানি, হাফ অফ AB sin থিটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। আর এখানে ক্ষেত্রফল তো দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে 182 এত বর্গমিটার। তাহলে এখান থেকে আমাদের থিটার মান বের করতে হবে। আমরা AB এর মান বসায় দেই, A হচ্ছে 26, B হচ্ছে 28, সাথে কি sin থিটা সমান হচ্ছে 182। তাহলে এইখান থেকে কি করবা, এটা দিয়ে একটু কাটতে পারো, কত হয় 13 হয় না, 13। তারপর এটা ওই পাশে নিয়ে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে sin থিটা সমান কি, এই দুইটা ভাগ হয়ে যাবে, হ্যাঁ 182 ভাগ হচ্ছে 13 গুণ হচ্ছে 28। তাহলে এখান থেকে sin থিটা, এটা দিয়ে একটু কাটাকাটি করবা, হ্যাঁ কাটাকাটি করলে এই যে 13 দিয়ে এটাকে কাটো, 13 একে 13 5 2 52, তার মানে হচ্ছে 4 14, 13 দিয়ে এটা কাটলে 14ই হবে, 14 দিয়ে 28 কে কাটো কত হবে, 2 হবে। তাহলে 1/2 হয়। আর sin কত ডিগ্রি মান 1/2 মনে আছে, sin 45 ডিগ্রি, হ্যাঁ সরি sin 45 কেন, sin 30 ডিগ্রি, sin 45 ডিগ্রি মান তো হচ্ছে 1/2। তাহলে sin 30 ডিগ্রি, তার মানে এখান থেকে আমরা কি পাচ্ছি, যে থিটা সমান হচ্ছে 30 ডিগ্রি, ঠিক আছে? এটাই आंसर। 6 শেষ। 7 খেয়াল করো, 7 কি বলেছে, একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য 10 মিটার এবং ক্ষেত্রফল হচ্ছে 48 বর্গ মিটার হলে ভূমির দৈর্ঘ্য কত? খুবই সহজ। ভূমি হচ্ছে কি B, সমান সমান বাহু হচ্ছে কি A। তাহলে লিখবা সমদ্বিবাহু ত্রিভুজের, বলেছিলাম ডিটেইলস লিখবো না কিন্তু আবারও লিখছি, সমদ্বিবাহু ত্রিভুজের, আসলে আমি চাই যারা একবারে 9 এ আছো, নতুন 9 এ উঠেছো, তারাও যাতে খুব সহজে ক্লাসটা বুঝতে পারো, এই জন্যই ডিটেইলস লেখা। আর যারা 10 এ আছো তাদের কাছে তো খুব ইজি মনে হবে। সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান, সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহু, সমান সমান বাহু A, সেটা কত 10 সেন্টিমিটার, হ্যাঁ একটু হিজিবিজি হয়ে যাচ্ছে, 10 সেন্টিমিটার। তারপরে ক্ষেত্রফল দেওয়া আছে, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, ক্ষেত্রফল কত দেওয়া আছে জানো, 48 বর্গ মিটার। মনে করে নিবা যে ধরি ভূমির দৈর্ঘ্য তো B, আমরা B ধরে দিলাম, কি ব্যাপার, এটা সেন্টিমিটার থাকবে কেন, এটাও মিটার, হ্যাঁ ভূমির দৈর্ঘ্য হচ্ছে B মিটার, সবগুলোই মিটার, ঠিক আছে? এবার দেখো প্রশ্ন মতে লিখতে পারবা তুমি সরাসরি আগের মতো। তাহলে কি লিখবা, যে প্রশ্ন মতে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র মনে আছে, b/4 √4 a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। তাহলে এইটা সমানই আমাদের কত হবে,
48 হবে। এবার তুমি এখান থেকে মান বের করবা, হ্যাঁ b এর মান বের করতে হবে কিন্তু b/4। তুমি ইচ্ছা করলে 4 ওই পাশে নিয়ে যে গুণ করে দিতে পারো, তাহলে b 4 ওই পাশে নিয়ে যায়, হ্যাঁ সুন্দর হবে। তাহলে b ইনটু কি 4 রুট ওভার 4 ইনটু a স্কয়ার, এর মান কত 10 না, 10 স্কয়ার মাইনাস হচ্ছে b স্কয়ার সমান কি 48। এই 4 ওই পাশে গেলে গুণ হয়ে যাবে, 4 গুণ 48, 4 এটা কত 32, 32 এর 2 হাতের 3, 4 4 16, 16 আর 3 কত 192, ঠিক আছে 16 আর 3 192, 16 আর 3 হচ্ছে 19, টোটাল ভ্যালু হচ্ছে এটা। তারপর দেখো তুমি এখানে বর্গ করে দিবা দুই পাশে, বর্গ না করলে তো তুমি রুট সরাইতে পারবা না, তাহলে বর্গ করবা, ওই পক্ষে বর্গ করে, বর্গ করলে কি হবে b স্কয়ার, আর এই রুট কে বর্গ করলে এটা তো উঠে যাবে। আমি একবারে করতেছি, 4 গুণ 10 স্কয়ার তার মানে কত 400 না, আর সাথে আছে b স্কয়ার সমান 192, এটাকে বর্গ করতে হবে 192, এটাকে আমরা বর্গ করব, তাহলে কত হয় 192 বর্গ 36864, 36864, 36864, ওকে। এইবার এখান থেকে এর সাথে এটা গুণ করো, কত হয় 400 b স্কয়ার, b স্কয়ার আর b স্কয়ার কি হয় b টু দি পাওয়ার 4 সমান কি 36864। এবার দেখো সব এক পাশে নিয়ে আসতে হবে, এটা আগে লিখি মাইনাস b টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে 400 b স্কয়ার, এটা এই পাশে আনলে কি হবে মাইনাস হবে না, 36864 সমান কত 0। তাহলে এখান থেকে তুমি মাইনাস দিয়ে গুণ করে দিতে পারো, মাইনাস দিয়ে আমরা উভয়কে গুণ করব, কারণ কি, কারণ এই সাইনের চিহ্নটা এড়ানোর জন্য, এই মাইনাসটাকে প্লাস বানানোর জন্য। তাহলে -1 দিয়ে গুণ করলে এটা প্লাস হয়ে যাবে, এইটা মাইনাস হয়ে যাবে, আর এইটা আমাদের কি হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, ঠিক আছে। এখন এটাকে মিডল টার্ম করে এটা বানাইতে হবে, 400 বানাইতে হবে, 36864 এটাকে 400 বানাইতে হবে, মিডল টার্ম করবে এটা, এটা ক্যালকুলেটরও করতে পারো, এমনিতে নরমাল নিয়মও করতে পারো, ঠিক আছে। তাহলে এটা করলে কত আসবে, এটা করলে 256 আর সম্ভবত 144 আসবে, তোমরা করে দেখো, দেখি আমি ক্যালকুলেটর দিয়ে 256 256 ভাগ হচ্ছে 256, হ্যাঁ 256 আর হচ্ছে 144 আসবে। তাহলে b টু দি পাওয়ার 4 মাইনাস হচ্ছে 256 b স্কয়ার মাইনাস হচ্ছে 144 b স্কয়ার প্লাস হচ্ছে 36864 সমান 0, ঠিক আছে। এটা ক্যালকুলেটরে তোমরা করতে পারো, আমি জানি এসব ক্যালকুলেটর হ্যাকস এখন সবাই পারে, বাচ্চারাও পারে, 5 6 এর বাচ্চারাও পারে। খেয়াল করো এই লাইনের পরে এই লাইনে, হ্যাঁ এই দুটো থেকে b স্কয়ার আমরা কমন নিই, b স্কয়ার কমন নিলে কি থাকে, আরেকটা b স্কয়ার থাকে, আর এখানে 256 থাকে। তারপরে এই দুটো থেকে -144 কমন নাও, কমন নিলে b স্কয়ার -256 থাকে, তাহলে এটা সমান 0। তারপর b স্কয়ার -256, এটা যদি দুই পক্ষ থেকে কমন নাও তাহলে কি থাকবে b স্কয়ার -144 সমান কি 0। তাহলে আমরা কি লিখতে পারি যে হয় b স্কয়ার -256 সমান 0, বা এখান থেকে তুমি পাবা b স্কয়ার সমান 256, তাহলে এখান থেকে b পাবা কত 16 পাবা, ঠিক আছে। 256 এটাকে রুট করলে 16 হয়, 256 রুট করলে 16 হয়, হ্যাঁ ঠিক আছে। তারপরে আবার এইটা আমরা এখানে জায়গা না দেখে নিচে লিখতেছি, তোমরা পাশেই লিখতে পারবে, হ্যাঁ। তারপরে লিখবা, এখানে লিখে দিই, দেখি ছোট করে লিখি, জুম করে দেখে নিও, লিখবা যে আবার এই b স্কয়ার -144 সমান 0, তাহলে এখান থেকে পাবা b স্কয়ার সমান 144, সুতরাং b সমান কত 12। তাহলে b এর আমরা দুইটা মান পাচ্ছি, দুইটাই সঠিক, ঠিক আছে। তারপরে তুমি आंसर লিখে দিবা যে आंसर হচ্ছে 12 সেটাও সঠিক, 16 সেটাও সঠিক। এখানে আসলে এভাবে না লিখে आंसर এভাবে লেখা, এত মিটার অথবা 16 মিটার, এইভাবে একটা आंसर লিখে দিবা যদি দুইটা থাকে। বুঝা গেছে ঘটনা? তারপরে কি বুঝা গেছে? এখান থেকে তারপর হচ্ছে এই লাইন, হ্যাঁ ওকে, এটা মুছবো আমি, হ্যাঁ
এটা আমি মুছে ফেলবো। তারপর হচ্ছে আমাদের 8 নম্বর অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। এরপরে যে গাণিতিক সমস্যা সেটা খুবই ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের। হ্যাঁ, এটা উদাহরণেও ঠিক সেম একটা অঙ্ক তোমরা পাবা, সেখানে শুধু ভ্যালুগুলো চেঞ্জ আর সবকিছু সেম। আমি উদাহরণের যেই বাংলা কথাগুলো রয়েছে, যেই এই ম্যাথটারই যে বাংলা কথা রয়েছে, তোমরা উদাহরণ থেকে বাংলা কথা লিখবা, আমি আর বাংলা লিখবো না, মার্কেরও সমস্যা করছে এবং ক্লাস অনেক বড় হয়ে যায়। বাংলা কথা তোমরা এখান থেকে লিখবা, আমি বুঝাই দিই অঙ্কটা যে কিভাবে করবা, চিত্র সহকারে বুঝাই দিই শুধু। হয় আমি শুধু গাণিতিক প্রবলেমটা সলভ করে দেখাবো, তোমরা বাংলা কথা লিখবো এখান থেকে, বলে দেবো যে কি লিখতে হবে। দেখো এখানে প্রশ্নটা কি, যে একটি নির্দিষ্ট বিন্দু থেকে, একটি নির্দিষ্ট স্থান থেকে, একটা নির্দিষ্ট স্থান থেকে দুইটি রাস্তা পরস্পর 135 ডিগ্রি কোণ করে দুদিকে চলে গেছে। একটা নির্দিষ্ট জায়গা থেকে দুইটা রাস্তা চলে গেছে দুই দিকে, সেই রাস্তা দুইটার মাঝখানের কোণ কত? 135 ডিগ্রি। দুইজন লোক ওই নির্দিষ্ট স্থান থেকে যথাক্রমে ঘন্টায় 7 কিলোমিটার ও ঘন্টায় 5 কিলোমিটার বেগে বিপরীত দিকে রওনা হলো। দুইজন বিপরীত দিকে রওনা দিচ্ছে, দুই রাস্তায়, রাগ করছে কোনো কারণে, হয়তো ঝগড়াঝাটি হয়ে গেছে, দুইজন দুই দিকে রওনা দিচ্ছে এবং একজনের বেগ বেশি, একজন হচ্ছে দ্রুত দৌড় দিচ্ছে ঘন্টায় 7 কিলোমিটার, আর একজনের বেগ একটু কম, মানে রাগ একটু কম, তার ঘন্টায় 5 কিলোমিটার। তো বিপরীত দিকে রওনা দেওয়ার পর 4 ঘন্টা পর তাদের মধ্যে সরাসরি দূরত্ব নির্ণয় করতে বলছে। খুবই ইন্টারেস্টিং একটা অঙ্ক। দেখো যে আমরা চিত্র দিয়ে আমি বুঝাবো জিনিসটাকে। ধরো এইখানে ছিল দুইজন ব্যক্তি, এইখানে ছিল, এইখান থেকে দুইটা রাস্তা, একটা রাস্তা হচ্ছে এই দিক চলে আসছে একটা রাস্তা, আরেকটা রাস্তা 135 ডিগ্রি কোণ অ্যাঙ্গেল করে, এই দুইটা মাঝখানের কোণ হচ্ছে 135, ঠিক আছে, 135 ডিগ্রি। দুইটা রাস্তা দুই দিকে গেছে, একজন এই দিকে রওনা দিচ্ছে, আরেকজন এই দিকে। হ্যাঁ, যার বেগ বেশি সে মনে করো সেই দিকে রওনা দিচ্ছে, ঠিক আছে, এদিকে রওনা দিচ্ছে এবং তার বেগ কত? ঘন্টায় 7 কিলোমিটার, ঘন্টায় 7 কিলোমিটার বেগে রওনা দিচ্ছে এইদিকে। যে এইদিকে রওনা দিচ্ছে তার বেগ হচ্ছে ঘন্টায় 7 কিলোমিটার, 7 কিলোমিটার পার ঘন্টা। এই বেগে রওনা দিচ্ছে কোন দিকে? এই দিকে। আর এদিকে যে রওনা দিচ্ছে সে হচ্ছে 5 কিলোমিটার বেগে রওনা দিচ্ছে। হ্যাঁ, লিখলাম না, এটা আমি এমনি লিখলাম, এইদিকে 5 কিলোমিটার বেগে রওনা দিচ্ছে, বুঝে নিও। এখন দেখো 4 ঘন্টাতে তারা কত দূর যাবে? সে যদি ঘন্টায় যদি 7 কিলোমিটার যায়, তাহলে 4 ঘন্টা পরে 4 সাথে 28 না, তাহলে 28 কিলোমিটার দূরে যাবে। বুঝছো? ধরো এই বিন্দুটা হচ্ছে আমাদের এ বিন্দু, এ থেকে একটা ব্যক্তি হচ্ছে এই বি বিন্দুতে আসলো, যে যার রাগ বেশি, ঘন্টায় সে 7 কিলোমিটার বেগে যায়। হ্যাঁ, তাহলে সে কত দূরত্ব গেল? সে হচ্ছে 28 মিটার গেছে না, 28 মিটার না, 28 কিলোমিটার। সে কিন্তু 28 কিলোমিটার চলে গেছে। আমি ডাইরেক্ট ম্যাথ লিখতেছি। তারপরে যে এখান থেকে এইদিকে রওনা দিল, সে ঘন্টায় 4 কিলোমিটার যায়, তাহলে 4 ঘন্টায় কতটুকু যাবে? ঘন্টায় 4 না 5, ঘন্টায় মনে হয় 5 কিলোমিটার। হ্যাঁ, ঘন্টায় 5 কিলোমিটার যায়, তাহলে 4 ঘন্টায় কত যাবে? 4 5 20, তাহলে সেই দিক দিয়ে 4 ঘন্টা পরে 20 কিলোমিটার গেছে। বুঝছো ঘটনা? 20 কিলোমিটার যাওয়ার পরে ধরো যে সে এরকম সি বিন্দুতে পৌঁছালো, তাহলে এখন তাদের মধ্যবর্তী সরাসরি যে দূরত্ব সেটা বের করতে হবে। তুমি খেয়াল করো যে তাদের মাঝখানে সরাসরি যে দূরত্ব সেটা কোনটা? সেটা আসলে এই বি থেকে সি এর দূরত্ব না, এটাই বের করতে হবে, এই জিনিসটাই বের করতে হবে, ঠিক আছে? এখন দেখো অঙ্কনের বর্ণনা দিবা কিভাবে। ও আরেকটু কাজ আছে, আরেকটু চিত্র এঁকে দেই। তুমি এই বি কে বর্ধিত করবা, বি এর রেখাকে এইদিকে বর্ধিত করবা, বর্ধিত করে সেই বর্ধিত রেখার উপর একটা লম্ব আঁকবা, ঠিক আছে? বি কে বর্ধিত করে তার উপর একটা লম্ব আঁকলা। ধরো এই ডি পর্যন্ত বর্ধিত করছো, করে সি থেকে তার উপর একটা লম্ব আঁকছো, এটা হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে? এই লম্বটা আঁকলা। তাহলে খেয়াল করো, আমি কিন্তু খালি ম্যাথ দেখাবো। এখন তুমি দেখো তো, এই যে বড় যে ত্রিভুজ, এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ, আর সমকোণী ত্রিভুজে তুমি যদি এই লালটা বের করতে চাও অতিভুজ, তাহলে সহজেই পারবা।
যে এটা যদি জানো আর এটা যদি জানো, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব, তাহলে অতিভুজ স্কয়ার সমান কি লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, সেই সূত্র দিয়ে মানে পিথাগোরাস, মহান পিথাগোরাসের সেই সূত্র দিয়ে তুমি কিন্তু এই লালটা বের করে ফেলতে পারবে। তার মানে আমাদের এইটুক দৈর্ঘ্য জানা লাগবে, এইটুক দৈর্ঘ্য জানা লাগবে, আর এইটুক তো আমরা জানি। তার মানে কি এডি লাগবে আর সিডি লাগবে। তুমি একটু খেয়াল করো যে এই ত্রিভুজটাতে এই দুইটা বের করা কোনো ঘটনাই না যদি আমরা এই কোণটা জানি, আর কোণ তো আমরা জানি এই কোণটা হচ্ছে 135 135 ডিগ্রি। তাহলে এই কোণটা কত হবে বলতো? 45 ডিগ্রি হবে না? কারণ কি দুইটা মিলে তো 180 ডিগ্রি, সরল কোণ। তাহলে এটা যদি 135 ডিগ্রি হয় তাহলে এটা অবশ্যই 45 ডিগ্রি হবে। হ্যাঁ, তাহলে দেখো এখন এই ত্রিভুজে তুমি এই কোণ জানো, অতিভুজ জানো, তাহলে লম্ব আর ভূমি তুমি বের করতে হবে। কি দিয়ে বের করবা? ত্রিকোণমিতি দিয়ে। ত্রিকোণমিতির সূত্র অ্যাপ্লাই করে sin থিটা সমান কি লম্ব বাই অতিভুজ। দেখো তাহলে লিখবা, অঙ্ক খালি অঙ্ক করাচ্ছি যে ত্রিভুজ, ওই ত্রিভুজের নাম কি? এসিডি। ত্রিভুজ এসিডি, এই ত্রিভুজে sin থিটা, sin থিটা মানে কত? থিটা মানে ডাইরেক্ট লিখে দেই, থিটা মানে হচ্ছে 45 ডিগ্রি। sin 45 ডিগ্রি, sin থিটা সমান কি লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে এটা, আর অতিভুজ কত? 20 না 20, আমি সরাসরি লিখে দিলাম যে অতিভুজ না, একবার লিখি, অতিভুজ হচ্ছে এসি, লিখলাম। তাহলে sin 45 ডিগ্রি মান কত? 1/√2। আর সিডি এর মান আমরা জানি না, এটা বের করব। আর এসি এর মান আমরা জানি 20। তাহলে এখান থেকে এটা যদি এই পাশে নিয়ে আসো, উপরে চলে আসবে না? তার মানে সিডি সমান হচ্ছে 20/√2। আর 20/√2 এটাকে লেখা যায়, 20 কে লেখা যায় 2 * 10 লেখা যায় না? আর নিচে হচ্ছে √2, √2 দিয়ে 2 কে কাটলে আরেকটা √2 হয়। তার মানে আসলে আমরা কি পেলাম? 10√2। বুঝছো ঘটনা? এত কিলোমিটার। এটা কি আমাদের? এটা হচ্ছে আমাদের সিডি। সিডি হচ্ছে তাহলে 10√2, এত কিলোমিটার। এবার এডি, তাহলে cos থিটা দিয়ে বের করতে হবে। তুমি কি হবে? এখানে cos অ্যাপ্লাই করো, cos 45 ডিগ্রি। cos থিটা সমান কি ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে এডি আর অতিভুজ হচ্ছে আমাদের 20, আর এটার মান আগেরটাই, cos 45 ডিগ্রি মান 1/√2। তাহলে এডি ভাগ হচ্ছে 20। তাহলে এখান থেকে তুমি এডিও কি পাবা? এডিও পাবা 10√2, এত কিলোমিটার। বুঝছো ক্যালকুলেশনটা? তাহলে এটা হচ্ছে 10√2 এত কিলোমিটার। এখন শেষ পিথাগোরাস। পিথাগোরাস থেকে গেলে অতিভুজ স্কয়ার সমান কি? এটা স্কয়ার যোগ এটা স্কয়ার। অঙ্কটা ক্যালকুলেশন করবা কি হবে? যে আবার ত্রিভুজ বিডিসি সমকোণী, ঠিক আছে? বিডিসি সমকোণী বলে আমরা কি পাই? বিডিসি যে ত্রিভুজ সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। তাহলে এই সমকোণী ত্রিভুজে আমরা কি পাই? অতিভুজ স্কয়ার মানে কি বিসি স্কয়ার। বিসি স্কয়ার সমান কি বিডি স্কয়ার প্লাস হচ্ছে সিডি স্কয়ার। এখন বিডি মানে কি? বিডি মানে কি বিএ যোগ হচ্ছে এডি, তাহলে এটার উপর স্কয়ার প্লাস হচ্ছে সিডি স্কয়ার। এবার দুই মান বসাই দিবা। বিএ কত? 28, আর এডি কত? 10√2। এইটার উপর স্কয়ার প্লাস হচ্ছে সিডি স্কয়ার। সিডি না, সিডির মান বসাই দাও। সিডির মান কত? 10√2। 10√2 তার উপর স্কয়ার। এটা কি বিসি স্কয়ার মান। তুমি এখান থেকে যেটা পাবা সেটা হচ্ছে বিসি স্কয়ার মান। ক্যালকুলেটর দিয়ে বের করে ফেলবা, ক্যালকুলেটর দিয়ে বের করে ফেলবা সরাসরি। ব্র্যাকেট দিয়ে 28 প্লাস হচ্ছে 10√2 তার উপরে কি স্কয়ার প্লাস হচ্ছে 10√2 তার উপরে স্কয়ার। হ্যাঁ, চলে আসবে, অনেক বড় একটা মান আসবে। 1975 পয়েন্ট হচ্ছে 96 এরকম প্রায়, আরো আছে। তাহলে এখান থেকে বিসি বের করতে পারবা, খালি রুট করে দিবা, যে রুট ওভার অ্যানসার কত আসবে? 44.41 না 45 এত কিলোমিটার। ঠিক আছে, এখানে প্রায় দিয়ে দিও কারণ একুরেট ভ্যালু বের হয় না। বুঝছো ম্যাথটা? খুবই সহজ ম্যাথ। এটাও উদাহরণেও আছে, এটা। হ্যাঁ, উদাহরণ কত নাম্বারটা আমি বলে দেই, যে উদাহরণ হচ্ছে 6 নাম্বার উদাহরণ সেম। এবং এখানে যেভাবে বর্ণনা দিয়েছে তোমরা এইভাবে বর্ণনা দিতে পারো। বর্ণনাটাও খুব সিম্পল। দেখো প্রথমে তোমরা কি লিখবা?
লিখবো যে মনে করি কোন স্থান এ হতে দুইজন ব্যক্তি যথাক্রমে ঘন্টায় 7 কিলোমিটার এবং ঘন্টায় 5 কিলোমিটার বেগে 4 ঘন্টা পর বি অবস্থানে এবং হচ্ছে সি বিন্দুতে বি বিন্দুতে ও সি বিন্দুতে পৌঁছালো। ঠিক আছে, তাদের মধ্যবর্তী সরাসরি দূরত্ব কি বিসি, তাদের মধ্যবর্তী সরাসরি দূরত্ব বিসি। তারপরে একটু অঙ্কনের বর্ণনা আছে উপপাদ্যের মতো, সি হতে বি এ এর বর্ধিত অংশের উপর সিডি লম্ব অঙ্কন করি। ঠিক আছে, তারপরে কি লিখবা যে সিএডি কোণ সমান হচ্ছে 180 মাইনাস 135, তার মানে কি 45 ডিগ্রি। তারপরে লিখবা এই যে যা লিখছি তাই। বোঝা গেছে? খুব সহজ। এবং উদাহরণের দেখো, উদাহরণের মানগুলো একটু চেঞ্জ আছে, আমি সেটাও বুঝাই দেই। উদাহরণে দেওয়া আছে 120 ডিগ্রি, এই কোণটা দেওয়া আছে 120 ডিগ্রি, তাহলে এটা কত? এটা 60 ডিগ্রি হবে, ঠিক না? দুইটা মিলে 180। তারপর হচ্ছে এইদিকে 50, এইদিকে আছে 40। বুঝছো? খালি ভ্যালু গুলো চেঞ্জ, আর কিছুই না। তাহলে এখানে sin 6 ডিগ্রি হবে √3/2, cos 6 ডিগ্রি হাফ। এই ক্যালকুলেশন করলে এইটাও এই যে এটা দেখলে বুঝবা। হ্যাঁ, উদাহরণটা তাহলে এই সেম আমি এই জন্য লিখি নাই। এবার আসো 9তে আমরা চলে যাব। এটা মুছে ফেললাম। হ্যাঁ, তাহলে আমরা 9 এ চলে যাব। দেখি 9 এর কি অবস্থা। 9 একটি সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ একটি বিন্দু থেকে তিনটির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যথাক্রমে 6 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য ও ক্ষেত্রফল নির্ণয় করো। একটা সমবাহু ত্রিভুজ, একটা সমবাহু ত্রিভুজ মানে প্রত্যেকটা বাহু সমান। দেখো এটাও খুবই সিম্পল একটা ম্যাথ। একটা সমবাহু ত্রিভুজ কত? এটা 9 নাম্বার। 9 আর কালির এত প্রবলেম হচ্ছে, আমার ইঙ্ক সিলেকশনটা ভালো ছিল না। তাহলে একটা সমবাহু ত্রিভুজ আমি খালি ক্যালকুলেশন করব তো দেখাই দিই। একটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, তাহলে প্রত্যেকটা বাহু সমান, প্রত্যেকটা বাহু সমান। ঠিক আছে, এই সমবাহু ত্রিভুজটার নাম দিয়ে দিব যে মনে করি এবিসি হচ্ছে সমবাহু ত্রিভুজ, যার ভিতরে যে কোনো একটা বিন্দু, ধরো এই টাইপের একটু একটু অ্যাঙ্গেল করে বিন্দুটা নিবা, কারণ একটা দূরত্ব হচ্ছে 6, তাহলে ছোট হবে এটা। এই যে কোনো একটা বিন্দু হচ্ছে ও, এই বিন্দুটা এখান থেকে একটা বাহুর উপর লম্বের দৈর্ঘ্য কত? 6, আর একটা হচ্ছে 7। এখান থেকে তুমি যদি এখানে লম্ব আঁকো সেটা হচ্ছে 7, এটা হচ্ছে 6 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার। আর এইখান থেকে এটার উপরে যদি লম্ব আঁকো সেইটা বলে দেওয়া আছে যে 8 সেন্টিমিটার। ঠিক আছে, সেন্টিমিটার না, হ্যাঁ সেন্টিমিটার। এইখান থেকে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য আর ক্ষেত্রফল বের করতে বলছে। ঠিক আছে, আমরা মাঝখানে একটা বিন্দু ধরে নিচ্ছি, ও বিন্দু। ও থেকে এই সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা যে বাহু তার উপর লম্বের দৈর্ঘ্য যথাক্রমে 6, 7 এবং 8 সেন্টিমিটার। এটা চিত্রে দেখানো হলো। এখন এইখান থেকে এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে এবং হচ্ছে বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। দেখো তো এইখানে একটা জিনিস খেয়াল করো যে আমরা যদি এই যে ও এ তারপর এইটা আর হচ্ছে এই যে এই বিন্দুটা যোগ করে দেই, ঠিক আছে, তাহলে দেখো যে আমরা এই লাল রেখা দিয়ে তিনটা ত্রিভুজ তৈরি করে ফেলছি না? এই যে নিচে একটা ত্রিভুজ, তারপরে হচ্ছে এই যে এখানে একটা ত্রিভুজ, আর এখানে হচ্ছে এই একটা ত্রিভুজ। বুঝছো ঘটনা? তাহলে এই হচ্ছে আমাদের ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল। ঠিক আছে, এই হচ্ছে আমাদের সেই ত্রিভুজটার চিত্র। তাহলে এই ত্রিভুজটা দেখো তো সমান তিনটা ত্রিভুজ, সমান না, তিনটা ত্রিভুজে ভাগ হয়ে গেছে এই লাল রেখা দ্বারা। এই নিচে একটা, এই একটা, এই একটা। তাহলে এই বাহুর দৈর্ঘ্যটা আমাদের 6। ঠিক আছে, তাহলে এই বাহুর দৈর্ঘ্য যদি 6 হয় তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কি? হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা। ভূমি আমরা জানি না, ভূমি ধরে নেব যে ভূমি হচ্ছে a। এই ত্রিভুজের ক্ষেত্রফল কি? হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা। এই ত্রিভুজের ক্ষেত্রফল কি? হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা। ঠিক আছে, তারপরে এই তিনটা ত্রিভুজ যদি তুমি যোগ করো, মানে এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল যদি যোগ করো,
তাহলে তুমি এই সম্পূর্ণ এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল পাবে না। দেখো আমি এই বিন্দুগুলো বসায় করাই দিই। হ্যাঁ, ধরো যে এগুলো আরো কিছু বিন্দু নেই আমরা, এই যে এইখানে একটা বিন্দু নেই, ধরো এটা পি বিন্দু, এটা কিউ, এটা হচ্ছে আর, আমি আমার ইচ্ছা মতো নিয়ে দিলাম। ঠিক আছে, এখন দেখো এখানে আমরা বর্ণনাটা কিভাবে লিখবো, সেটা একটু দেখায় দিই। বর্ণনা লিখবা যে মনে করি এবিসি একটি সমবাহু ত্রিভুজ, মনে করি, এটা তো উদাহরণ নাই এই জন্য লিখে দিচ্ছি, মনে করি ত্রিভুজ এবিসি সমবাহু যার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য a সেন্টিমিটার। হ্যাঁ, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে a সেন্টিমিটার। ত্রিভুজটির অভ্যন্তরস্থ মানে ভিতরের অভ্যন্তরস্থ ও বিন্দু হতে বিসি সিএ ও এবি বাহুর লম্ব দূরত্ব তো আসলে লম্ব দূরত্বই হয়, সরাসরি দূরত্ব। তাহলে অভ্যন্তরস্থ বিন্দু হতে বিসিসিএ এবং এবি বাহুর লম্ব দূরত্ব যথাক্রমে কথাটা এখানে লিখতে হবে। তিনটা জিনিস লিখেছি তো, যথাক্রমে কত 6, 7 ও 8 সেন্টিমিটার। ঠিক আছে, কথা শেষ। তারপরে তুমি যোগ করে দিবা OB, ঠিক আছে, OB, তারপরে হচ্ছে OC এবং OA যোগ করি। ঠিক আছে, এই তিনটা হচ্ছে আমরা যোগ করলাম। ওকে, এখন তুমি ডাইরেক্ট প্রশ্ন মতে লিখে দিবা, আর কিছু লেখা দরকার নাই, ডাইরেক্ট প্রশ্ন মতে লিখবা। আমরা তো বাহুর দৈর্ঘ্য ধরে নিছি, তোমরা ডাইরেক্ট এখানে প্রশ্ন মতে লিখে দিবা। আমি এখানে বড় করে লিখে করাই দিই। হ্যাঁ, দরকার হলে মুছবো, আবার 2 অঙ্ক করার দরকার নাই, একটাই করি। প্রশ্ন মতে আমরা কি লিখবো, ছোট তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল। প্রশ্ন মতে না লিখে এখানে সবচেয়ে ভালো ওয়ার্ড হয় যে চিত্র হতে কথাটা লিখলে সবচেয়ে ভালো হবে। যে চিত্র হতে, এরকম একটা চিত্র তোমরা দিয়ে নিবা। চিত্র হতে যে আমাদের ত্রিভুজ, বড় যে ত্রিভুজ ABC, এইটার ক্ষেত্রফল সমান কি, ABC এর ক্ষেত্রফল, বাংলা লিখছি যখন ডিটেইলস লিখে দিই, এইটার ক্ষেত্রফল সমান কি, ত্রিভুজ, এই যে ত্রিভুজটা OBC যোগ হচ্ছে ত্রিভুজ OCA যোগ হচ্ছে ত্রিভুজ OAB। ঠিক আছে, ব্র্যাকেট দিয়ে লিখতে পারো এর ক্ষেত্রফল। ঠিক আছে, আমি সংক্ষেপে লেখার জন্য এইসব লিখি, এর ক্ষেত্রফল। ঠিক আছে, ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল সমান কি, ত্রিভুজ OBC, ত্রিভুজ OCA এবং ত্রিভুজ OAB এর ক্ষেত্রফল, তাই না? তাহলে এগুলোর ক্ষেত্রফল আমরা বসাই দিব। এখন দেখো ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল, ত্রিভুজ ABC কি একটা সমবাহু ত্রিভুজ না? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, √3/4a², আর বাহুর দৈর্ঘ্য আমরা এ ধরে নিয়েছি। তাহলে এটার ক্ষেত্রফল কি হবে, √3/4a²। এবার দেখো এটার ক্ষেত্রফল কি, হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা, হাফ ইনটু ভূমি কত, ভূমি এ না, সবগুলো ভূমি তো এ। খেয়াল করো, এই যে এই ত্রিভুজের ভূমি সেটা এ ধরছি না আমরা, এই যে পুরাটা তো এ, এটাও এ। তাহলে এই ত্রিভুজের ভূমি হচ্ছে এ, আর উচ্চতা কত, 6, বুঝছো? তারপরে ত্রিভুজ OCA, ওই পাশেরটা, ওইটার ভূমিও এ, আর উচ্চতা কত, 7। তারপরে এই ত্রিভুজটা OAB, সেটার
ক্ষেত্রফল কি হাফ ইনটু ভূমি গুণ হচ্ছে উচ্চতা, উচ্চতা হচ্ছে 8। বুঝছো ঘটনা? তাহলে √3/4 a স্কয়ার সমান হচ্ছে, এগুলো একটু কাটাকাটি করতে পারো, না করলেও সমস্যা নেই, এটা কাটাকাটি করলেও সমস্যা, না করলেও সমস্যা। দেখো এখানে কি হবে, 6a বাই হচ্ছে 2, কাটাকাটি করব না আমি। এখানে হচ্ছে 7a বাই 2, এখানে হচ্ছে 8a ভাগ হচ্ছে 2। কেন কাটাকাটি করি নাই? কারণ হচ্ছে আমি এটাকে ভাগ করে দিব, একবারে ভাগ করে দিব। দেখো 2 দিয়ে যদি ভাগ করে দেই, মানে গুণ করে দিই, যদি আমরা উভয় পক্ষকে 2 দিয়ে গুণ করি তাহলে নিচের 2 গুলো কাটা যাবে, এখান থেকে 2 কাটা যাবে। আর যদি a দিয়ে ভাগ করে দেই তাহলে a গুলো ভ্যানিশ হয়ে যাবে। বুঝছো? দেখো কথাটা কি, তাহলে 2 দিয়ে যদি কাটি এটাকে 2 হয়, আর এটাকে যদি a দিয়ে কাটো তাহলে a হয়। আর এই পাশে তুমি লিখতে পারবা 6 প্লাস হচ্ছে 7 প্লাস হচ্ছে 8। এটাকে বুঝছো? হ্যাঁ, জটিল মনে হচ্ছে? দেখো সাইডে আমি কথাটা লিখে দেই, ইম্পর্টেন্ট কথাটা লিখে দেই। কি করছি জানো? উভয় পক্ষকে 2/a দ্বারা গুণ করে, ঠিক আছে? ওই পক্ষে আমরা 2/a দ্বারা গুণ করছি, ওই পক্ষকে আমরা যা কিছু দিয়ে গুণ করতে পারি, সমস্যা নাই। বুঝছো? এই কারণেই 2 ভ্যানিশ হয়ে গেছে আর উপরে থেকে a ভ্যানিশ হয়ে গেছে, তাহলে এটাই থাকে। এখান থেকে তোমার মূলত বের করতে হবে a এর মান। তাহলে জিনিসটা কেমন হচ্ছে, √3/2a সমান হচ্ছে, এইগুলো যোগ করে দাও, 6 আর 7 কত, 13, 15 21 হয়, 21। তারপর এখান থেকে এই 2 এর পাশে নিয়ে যাও, তাহলে 21 ইনটু হচ্ছে 2 আর নিচে হচ্ছে √3, ঠিক আছে? তাহলে দেখো এটাকে, এই যে এটাকে 3 ইনটু 7 লেখা যায় ইনটু 2, নিচে কত, √3। √3 দিয়ে এটা কাটলে কি হবে, √3 হবে না? তাহলে তুমি a পাচ্ছ কত, 7 দুগুণে 14, 14√3। বুঝছো? ক্যালকুলেশন এইভাবে করার চেষ্টা করবা, না পারলে ক্যালকুলেটরে করবা, না পারলে ক্যালকুলেটর, আর পারলে এইভাবে। পারবাই, অবশ্যই পারবা, 9 এর স্টুডেন্ট তোমরা পারবা না কেন? তাহলে এটা হচ্ছে a এর ভ্যালু। a মানে কি, ওই সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য বের হয়ে গেছে। তাহলে বাহুর দৈর্ঘ্য যদি বের হয়, এই মানটা এখানে বসিয়ে দিলে ক্ষেত্রফল পাবা। তাহলে লিখবা যে সুতরাং ত্রিভুজটির ক্ষেত্রফল, ক্ষেত্রফল কি হবে, নিচে লিখ, হ্যাঁ, √3/4 a স্কয়ার। a স্কয়ার মানে কি, এটা না 14√3, তাহলে a স্কয়ার হচ্ছে 14√3 তার উপর স্কয়ার, এত কি বর্গ সেন্টিমিটার, ঠিক আছে? তাহলে দেখো কত হয়, এখানে √3/4 ইনটু হচ্ছে এটা 14 স্কয়ার আর হচ্ছে √3, কত হয়, 14 স্কয়ার √3, 14 স্কয়ার আর হচ্ছে √3 স্কয়ার করলে কত হয়, 3 হয় না? আচ্ছা আমি ভেঙে লিখি, দেখো এইটা স্কয়ার করলে হয় 196 আর √3 স্কয়ার করলে হয় 3। এই 4 দিয়ে আবার এটাকে ভাগ যায়, ঠিক আছে? এটাকে 4 দিয়ে ভাগ করে ফেলো, তাহলে 49 হবে, 49। তাহলে 49 এর সাথে তুমি 3 গুণ করে দাও, 3 9 কত, 27, 27 এর 7 হাতের হচ্ছে 2, 3 4 12, 12 আর 2 এ 14, 147√3। তুমি এইভাবেও রাখতে পারো, অথবা এটাকে দশমিকেও কনভার্ট করতে পারো, 147√3, এটা আসে এরকম 254.61। তবে এইভাবে যদি লেখো, পয়েন্ট আকারে লিখলে অবশ্যই সাথে কি লিখতে হবে, প্রায় লিখতে হবে। বোঝা গেছে? ক্লিয়ার? আই হোপ ক্লিয়ার। তাহলে এখন দেখো একটা সৃজনশীল আছে, এটা আমি একটু বুঝিয়ে দেই, হ্যাঁ, এটা বুঝিয়ে দিলে চ্যাপ্টার শেষ হয়ে যাবে। একটু ধৈর্য সহকারে দেখো শেষ পর্যন্ত, আমি এটা বুঝিয়ে দিই, হ্যাঁ, খেয়াল করো।
লাস্ট। তাহলে এখানে কি বলেছে 10 নম্বর, একটি সমকোণী ত্রিভুজের লম্ব হচ্ছে ভূমির 12/1 অংশ থেকে 6 সেন্টিমিটার কম, শর্ত দেওয়া আছে, শর্ত। তারপর হচ্ছে অতিভুজ হচ্ছে ভূমির 3/4, আচ্ছা 4/3 অংশ থেকে 3 সেন্টিমিটার কম। ঠিক আছে, এরকম কন্ডিশন দেওয়া আছে। ওই যে আমাদের ছোটবেলায় অঙ্ক ছিল না যে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ অপেক্ষা 2 বছর বেশি, মাতার বয়স পুত্রের বয়সের অপেক্ষায় 2 গুণ অপেক্ষা 3 বছর কম, এরকম কন্ডিশন দিয়ে পরে বলতো না পিতার বয়স পুত্রের বয়স বের করো। তো ওই ধরনের অঙ্ক এটা। হ্যাঁ, তাহলে দেখো যে এখানে হিন্টস দেওয়া আছে। তোমার কত বলছে যে ভূমি x হইলে ত্রিভুজের ক্ষেত্রফল x এর মাধ্যমে প্রকাশ করো। তাহলে দেখো ভূমি x বলেই দেওয়া আছে, তাহলে আমাদের কোনো কিছু ধরার দরকার নাই। হ্যাঁ, তাহলে এখানে দেখো কি লিখবা যে ত্রিভুজটির ভূমি হচ্ছে x, ঠিক আছে, এবং এগুলো সব সেন্টিমিটার, উপরে গুলো কিন্তু সেন্টিমিটার দেওয়া আছে, যত সেন্টিমিটার কম তাহলে 1 সেন্টিমিটার হবে। হ্যাঁ, ভূমি হচ্ছে 1 সেন্টিমিটার। সুতরাং ত্রিভুজটির বলছে লম্ব, লম্বের কন্ডিশন দেওয়া আছে, তাহলে ত্রিভুজটির লম্ব বলছে লম্ব হচ্ছে ভূমির এই ভূমি এর কত 11/12 অংশ, এইটা থেকে আবার 6 সেন্টিমিটার কম, তাহলে এটা থেকে 6 সেন্টিমিটার কম। এই জিনিস বুঝছো, এটা কন্ডিশন দেওয়াই আছে বইয়ে, যে লম্ব হচ্ছে ভূমির 12/11 এত অংশ থেকে আবার 6 সেন্টিমিটার কম, তাহলে মাইনাস করে দিছি। আর এর মানে কি গুণ না, এটা একটু ক্যালকুলেশন করলে কি দাঁড়াবে, গুণ করলে কত 11x নিচে হচ্ছে 12 মাইনাস 6, তাহলে এখান থেকে আমাদের দাঁড়ায় 12, এটা গুণ করতে হবে 11x মাইনাস 12 দিয়ে এটা গুণ, 6 দুগুণে 12, 2 হাতে হচ্ছে 1, 6 কে 6 রেখে 7 এত সেন্টিমিটার। এবং ত্রিভুজটির ভূমি লম্ব আর হচ্ছে আমাদের কি দেওয়া আছে উচ্চতা, অতিভুজ একটা সমকোণী ত্রিভুজ, তো তাহলে অতিভুজ ক্ষেত্রফল, অতিভুজ ভূমির এত অংশ। আচ্ছা, অতিভুজটা আসলে এইখানে লাগবে না, এই কয়ের জন্য অতিভুজ লাগবে না, তারপর আমি লিখে ফেলি। হ্যাঁ, অতিভুজটা বলছে যে ভূমি কোনটা, এটা এই ভূমি x, এইটার কত 4/3 এত থেকে আবার 3 সেন্টিমিটার কম, তাহলে এটা থেকে 3 সেন্টিমিটার বিয়োগ হবে। এটাকে যদি ক্যালকুলেশন করো তাহলে হবে 4x/3 মাইনাস হচ্ছে 3, আর একটু ক্যালকুলেশন করলে 4x মাইনাস হচ্ছে 9। ঠিক আছে, এই ত্রিভুজের ক্ষেত্রফল চাইছে, তাহলে লিখবা যে সুতরাং ক্ষেত্রফল তো আমরা জানি x এর মান প্রকাশ করতে বলছে ক্ষেত্রফল। হ্যাঁ, ক্ষেত্রফল কি হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা, ভূমি আর উচ্চতা তো দেওয়া আছে প্রথমটাই, তাহলে ভূমি হচ্ছে x আর উচ্চতা হচ্ছে 11x মাইনাস হচ্ছে 72 নিচে হচ্ছে 12 এত বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, এখানে তুমি এটা ক্যালকুলেশন করলে যেটা পাবা সেটাই লেখো। 12 আর 2 গুণ করলে কত 24, আর উপরে x এর সাথে এটা গুণ করে দাও, x আর এটা গুণ করলে কত 11x স্কয়ার, x এর সাথে এটা গুণ করলে কত -72x এত বর্গ সেন্টিমিটার। এটা শেষ, এটা কিন্তু করলাম মাত্র। এখানে এই জায়গাটা কত এই অতিভুজ না লিখলে হয়তো আমি লিখছি, সৃজনশীল তো পরেরটাতে ফায়দা হবে। কত বলছে কি ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো, ভূমির দৈর্ঘ্য এই x এর মান নির্ণয় করতে বলছে। তাহলে দেখো তো এখানে পিথাগোরাস কাটবে না, পিথাগোরাসের সূত্র, তুমি পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করলে এখান থেকে x এর মান পেয়ে যাবে। পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করব, ক্যালকুলেশন একটু বড় হবে, এদিকে করি। হ্যাঁ, লিখবা যে পিথাগোরাসের সূত্র অনুসারে মহান পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা কি লিখতে পারি যে অতিভুজ স্কয়ার সমান হচ্ছে লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। সেটা আমরা একবার লিখবো, লেখা দরকার নেই, ওই ক থেকে আমরা লিখে দেই। হ্যাঁ, তোমরা তো এটা জানোই। অতিভুজ স্কয়ার মানে কি, অতিভুজ হচ্ছে আমাদের 4x - 9 নিচে কত 3, তাহলে এটার স্কয়ার অতিভুজ স্কয়ার সমান কি
লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। লম্ব কত? লম্ব হচ্ছে 11x - 72 বাই 12, তাহলে এটার উপর স্কয়ার। লম্ব স্কয়ার যোগ হচ্ছে ভূমি স্কয়ার। এটা একটু ক্যালকুলেশন করতে হবে এখন, হ্যাঁ একটু না, মোটামুটি ভালো একটা ক্যালকুলেশন। দেখা একবারে করব। 3 স্কয়ার মানে 9, a - b এর হোল স্কয়ার না উপরে, তাহলে কত? a স্কয়ার মাইনাস 2ab 2 ইনটু এটা ইনটু এটা, ঠিক আছে? তাহলে 2 আর এটা গুণ করলে কত? 8, 8 9 কত? 72 না? তাহলে মাইনাস 72x প্লাস 9 স্কয়ার মানে কত? 81। বুঝছো? একবারে করতে হবে, এগুলো এত ডিটেইলস করা যাবে না। 12 স্কয়ার মানে কত? 144, উপরে a - b এর হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab গুণ করতে হবে 2ab, 2 ইনটু 11 ইনটু 72। বুঝছো? এটা কিন্তু a - b এর হোল স্কয়ার সূত্র দিয়ে করতেছি। তাহলে 2 ইনটু 11 ইনটু হচ্ছে 72, 2ab, সেটা কত হয়? 1584। 2ab টা আমাদের গুণ করলে হয় 1584x প্লাস 72 এর উপরে আবার স্কয়ার, 72 স্কয়ার কত হয়? 5184, 5184, সাথে আমার কি আছে? x স্কয়ার আছে। পুরো মাঝখানে এক লাইন লিখবা, ঠিক আছে? ওই যে a - b স্কয়ার, a স্কয়ার - 2ab + b স্কয়ার, এখানে লিখবা a স্কয়ার - 2ab + b স্কয়ার। তারপরে দেখো, তারপরে এটা যা আছে তাই থাকুক, 9 16x স্কয়ার - 72x প্লাস হচ্ছে 81, ঠিক আছে? এইটা একটু খেয়াল করো। তাহলে লসাগু হচ্ছে 144, উপরে 121x স্কয়ার মাইনাস 1584x প্লাস হচ্ছে 5184 প্লাস 144 দিয়ে এটা গুণ করলে 144x স্কয়ার। বুঝছো? এবার আমাদের কি করা উচিত? আড়াআড়ি গুণ করা উচিত না? আড়াআড়ি গুণ করার সময় একটা জিনিস খেয়াল রাখবা, যে এটার সাথে এটা গুণ করো, আগে গুণ করে নিবা। 16 গুণ হচ্ছে কত? 144, কত আসে? 2304 আসে। এবার এটার সাথে এই দুইটা কিন্তু যোগ হয়ে যাবে। আর লিখিয়ে দিই আরেকটু, মাইনাস 72x প্লাস হচ্ছে 81, নিচে হচ্ছে 9। দেখো এখানে যোগ হবে না, এই যে এটা আর এটা 121 আর 100, 121 প্লাস হচ্ছে 144 কত হয়? 265। তাহলে 265x স্কয়ার মাইনাস হচ্ছে 1584x প্লাস হচ্ছে 5184, নিচে কত? 144। কি গুণ করেছিলাম? বলছিলাম যে এটার সাথে এটা গুণ করছিলাম, এটার সাথে মানে এটা গুণ করবা। 9 ইনটু 265 2385। তাহলে এই গুণটাই আগে করতে হবে, কারণ হচ্ছে নইলে মাইনাসের ঝামেলা চলে আসবে, এই কারণে আর কি। এটার সাথে এটা গুণ করো, তাহলে কত হবে? 2385x স্কয়ার। আর গুণ করতেছি, তাহলে এটা দিয়ে কিন্তু পুরোটাকে গুণ। তাহলে 1584 গুণ হচ্ছে 9, 1584 কি আসে? মাইনাস 14256 এত x, তারপরে মাইনাস সাথে 5184, তাহলে আসে আমাদের যে 46656। এবার এটার সাথে এটা গুণ, 144 মাল্টিপ্লাই বাই 16, তাহলে 2304x স্কয়ার। তারপর এটার সাথে এটা 72 ইনটু হচ্ছে 144 10, তাহলে এটা মাইনাস আসবে, হ্যাঁ মাইনাস 10368, তার সাথে কিন্তু x আছে, হ্যাঁ। তারপরে এই যে সংখ্যা আছে আরেকটা 81 ইনটু হচ্ছে 144 কত আসে? 11, আমি এটা এখানে লিখে দিই, হ্যাঁ, প্লাস হচ্ছে 11664। এবার দেখো সবগুলো আমরা যদি এই পাশে নিয়ে আসি, চিহ্ন পরিবর্তন হবে না? এই যে এটা যদি এই পাশে আনো মাইনাস হয়ে যাবে, মাইনাসটা একবারে করে দিব, এটা এই পাশে আসলে মাইনাস হবে। কার থেকে মাইনাস হবে? এটা থেকে না, এতগুলো x স্কয়ার আছে সেটা থেকে এতগুলো, তাহলে এটা থেকে এটা গুণ করলে বিয়োগ করলে কত হবে? 1 আর হচ্ছে 8 x স্কয়ার। এইটা যদি এই পাশে আসে প্লাস হয়ে যাবে না? এই যে এটা এই পাশে আসলে প্লাস হবে, আর এটার সাথে হিসাব হবে না, এতগুলো x আর এতগুলো x। তাহলে তুমি x এর হিসাবটা করে ফেলবা, 10368 মাইনাস হচ্ছে 14256 কত হয়? মাইনাসটা বলো, হ্যাঁ
3888x, তারপরে এটা 46656, আর এই সংখ্যাটা এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে, -11664, কত হয় 34992, 34992 সমান হচ্ছে 0। এবার খেয়াল করো যে 8 টু 1 দিয়ে ভাগ করা যায় কিনা, আমার মনে হয় যাবে। এটাকে হচ্ছে 8 টু 1 দিয়ে ভাগ করা যায়, এটা 432 হয়, তাহলে এটা অবশ্যই যাবে। ধরো আমি লিখছি, এটাকে যদি 81 দিয়ে ভাগ করো তাহলে হবে x স্কয়ার, আর এটা কি হবে পরে লিখছি, আর এই পাশে আমাদের হয় 432, এটা কত হয় সেটা দেখবো, 3888 ভাগ হচ্ছে 81, 48 হয়, 48x। কি করলাম, উভয় পক্ষকে আমরা 81 দিয়ে ভাগ করে দিলাম, বা 81 কমনলি ওই পাশে নিয়ে গেছি, একই কথা। এবার এটাকে মিডল টার্ম করব, 432 কে মিডল টার্ম করে তুমি কি বানাবা, 48 বানাবা। 432 ভাগ হচ্ছে 2 ভাগ হচ্ছে 2, 216 ভাগ 54, 54 আর 8 করলে কি হয়, না 16, 16 আর 27। আচ্ছা, এই মিডল টার্মটা আমি করি, একটু রাফ করি, দেখো 432 ভাগ হচ্ছে 2, 2 দিয়ে ভাগ করলে কত, 216, তারপরে 108, তারপরে ভাগ করলে 54। আচ্ছা, এখানে আমাদের 48 তো বানানো যাচ্ছে না মনে হয়, দেখি মিডল টার্মের আমাদের ভ্যালুটা কি আসে, আমরা ক্যালকুলেটরের সাহায্য নেই। হ্যাঁ, ইকুয়েশন ডিগ্রি, এ হচ্ছে 1, তারপরে এটা হচ্ছে বি হচ্ছে -42, সি হচ্ছে 432, তাহলে একটা আসে 36 আর একটা হচ্ছে 12। ও হ্যাঁ, 36 আর 12 মিডল টার্মে x স্কয়ার হবে 36x মাইনাস হচ্ছে 12x প্লাস হচ্ছে 432 সমান 0। তাহলে এখান থেকে তুমি x কমন নিলে x 36, এখান থেকে -12 কমন নিলে x 36 সমান 0। ওকে, এরপর এখানে লিখি, দেখো তাহলে এখান থেকে তুমি কি পাচ্ছ যে x 36 ইনটু হচ্ছে x 12 সমান হচ্ছে 0। তাহলে এখান থেকে তুমি পাবা যে হয় x সমান 36 অথবা x সমান কত, 12। দুইটা মান আমরা পেলাম x এর, ঠিক আছে, x এর দুইটা ভ্যালু পসিবল, ঠিক আছে, x এর দুইটা ভ্যালু পসিবল। তাহলে ভূমির দৈর্ঘ্য হচ্ছে আমাদের দুইটাই সঠিক, 36 সেন্টিমিটার হইতে পারে, 12 সেন্টিমিটার হইতে পারে। বুঝছো, ক্ষয় এখানে শেষ, গতে হাত দিব। এইবার গতে দেখো কি বলেছে, যে গতে বলেছে ত্রিভুজটির ভূমি 12 সেন্টিমিটার হইলে, দুইটার মধ্যে একটা দিয়ে কাজ করতে হবে, দুইটা বেরিয়েছে তো, ত্রিভুজটির ভূমি 12 সেন্টিমিটার হইলে এর পরিসীমা সমান পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা। তাহলে ভূমি যদি এটা হয়, এই যে এখানে কাজে লাগবে, এইটা আমাদের কাজে লাগবে। হ্যাঁ, পরিসীমা সমান পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে আমাদের এগুলো কাজে লাগবে। এই পাশটুকু মুছি আমরা, মুছে করে ফেলতে হবে, ওই লেখাগুলো কাজে লাগবে। আমার হোয়াইট বোর্ড নীল কালার হয়ে গেছে, ঠিক আছে, এইখানে আমরা কেটে কেটে মুছে মুছে বসায় দেব। বলছে যদি 12 সেন্টিমিটার হয়, এবার দেখো যদি 12 হয় তাহলে x এর মান কত, 12, ঠিক না? বলছে ত্রিভুজটির ভূমি যদি 12 হয় তাহলে ত্রিভুজটির ভূমি 12 বসায় দিলাম। এটা হচ্ছে আমাদের কত নাম্বার, গ নাম্বার। ভূমি 12, তাহলে লম্ব কি হবে, এখানে 12 হবে না, 12, তাহলে 12 কাটা, তাহলে আমাদের কত আসে, শুধুমাত্র 11 থাকে না, বুঝছো, 11 থাকে, 11 থাকে না, এই যে 11 6, তাহলে 11 6, তার মানে কত, 5 থাকে না, 5 সেন্টিমিটার। এইখানে যদি 12 বসাও তাহলে কি হবে, 3 দিয়ে এটাকে কাটলে 4, তাই না? তাহলে দেখো 4 4 এ কত,
16 মাইনাস 3 তার মানে কত 13। ঠিক আছে। ত্রিভুজটির ভূমি যদি 12 হয় তাহলে তুমি লম্ব পাইলা কত 5 আর ত্রিভুজ হচ্ছে আমাদের 13। তাহলে পরিসীমা, সুতরাং পরিসীমা মানে কি তিনটা বাহুর যোগফল না, জাস্ট যোগ করবা 12 যোগ হচ্ছে 5 যোগ হচ্ছে 13 এত সেন্টিমিটার পরিসীমা, সেটা কিন্তু সেন্টিমিটারই হবে। তারপর যোগ করে দিবা, যোগ করলে কত হয় 17 13 30 হয় না 30 সেন্টিমিটার। এখন দেখো বলছে এই ত্রিভুজটির পরিসীমা যা একটা এই পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট এই ত্রিভুজের পরিসীমা যা একটা সমবাহু ত্রিভুজের পরিসীমাও তাই, সেই ত্রিভুজের ক্ষেত্রে অল বের করতে বলছে। তাহলে দেখো তো সমবাহু ত্রিভুজের পরিসীমা যদি এইটা হয়, সুতরাং সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এখানে লিখি, বাহুর দৈর্ঘ্য এ সমান কি হবে, এই 30 কে 3 দিয়ে ভাগ করলে পেয়ে যাব না আমরা 10 সেন্টিমিটার। কারণ কি, কারণ হচ্ছে সমবাহু ত্রিভুজের তিনটা বাহু সমান, তিনটা বাহু যদি সমান হয় এবং সেটার পরিসীমা যদি 30 হয় তাহলে প্রত্যেকটা বাহু কি 10 করে হবে না, তো 3 দিয়ে ভাগ করলে বের হয়ে যাবে। তাহলে আমরা কি পাইলাম, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য পেলাম। এখান থেকে ক্ষেত্রফল, সুতরাং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সূত্র কি √3 বাই নিচে লিখলাম √3/4 a স্কয়ার। a স্কয়ার মানে আমাদের কি 10 স্কয়ার না, এখানে এত বর্গ সেন্টিমিটার। হ্যাঁ, খেয়াল করো কত হয় √3/4 ইনটু 10 স্কয়ার মানে কি 100। ঠিক আছে, এটা দিয়ে কাটো, কাটলে কত হয় 25। তুমি এইভাবে রাখতে পারবা যে 25 √3 বর্গ সেন্টিমিটার, অথবা এটা ক্যালকুলেটরে ইনপুট দিয়ে দাও দশমিক চলে আসবে, কিন্তু দশমিক আসলে অবশ্যই তোমাকে সেখানে প্রায় লিখতে বলবে, প্রায় লিখতে হবে। হ্যাঁ, তো আজকে এই পর্যন্তই থাক। আমি চেষ্টা করেছি যে একটা ক্লাসের মধ্যেই অধ্যায়টা শেষ করে দেওয়ার। অনুশীলনী 16.1 কমপ্লিট। এরপর আমরা 16.2 এর বেসিক যে সূত্র সেগুলো নিয়ে আলোচনা করব, তারপর গাণিতিক সমস্যাগুলো সমাধান করে দিব। ভালো থেকো, আল্লাহ হাফেজ।